অনেকে মনে করেন পারিভাষিক শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়। এটা ধারণা যে পারিভাষিক শব্দ যদি বাদ দিয়ে দেওয়া হয়, মানে পরিভাষার শব্দ, তাহলে পরে বক্তব্য প্রকাশ করতে রচনাটা সহজ হবে। এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এই ধারণাটা কিন্তু পারিভাষিক শব্দ বাদ দিলেই যে রচনা সহজ হবে, এই ধারণা ঠিক নয়। স্থান বিশেষে পারিভাষিক শব্দ বাদ দেওয়া চলে, যেমন কোথাও কোথাও বাদ দেওয়া যায়। কোন জায়গায় একটা উদাহরণ দিচ্ছে, যেমন অমেরুদণ্ডীর বদলে লেখা যেতে পারে যেসব জন্তুর শিরদাঁড়া নেই, এটা লেখা যেতেই পারে। কিন্তু আলোক তরঙ্গর বদলে আলোর কাঁপন বা নাচন লিখলে কিছুমাত্র সহজ হয় না। আলোক তরঙ্গটা আলোক তরঙ্গই শুনতে ভালো লাগে, সেখানে আলোর কাঁপন নাচন এই কথাগুলো ঠিক আসে না। পরিভাষার উদ্দেশ্য ভাষার সংক্ষেপ এবং অর্থ সুনির্দিষ্ট করা। পরিভাষার উদ্দেশ্য কি? আন্ডারলাইন করবে, এটা খুব একটা ভালো প্রশ্ন। এবং যদি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দাও বলে, তাহলে ওপরের দুটো উদাহরণ দেওয়া যেতে পারে। একটা অমরদণ্ডীর বদলে শিরদাঁড়া, এটা কথাটা ব্যবহার করা। আর একটা হচ্ছে আলোক তরঙ্গর বদলে যদি কাঁপন বা নাচন লেখা হয়, সেটা আড়ষ্ট হবে। এটা এই দুটো উদাহরণ। মানে পরিভাষা সবসময় যে দিলে পরে খারাপ হবে বা পরিভাষা দিলেই ভালো হবে এমন কোনো মানে নেই। জায়গা বুঝে পরিভাষার ব্যবহার করতে হবে। যদি বারবার কোনো বিষয়ের বর্ণনা দিতে হয়, তবে অনর্থক কথা বেড়ে যায়, তাতে পাঠকের অসুবিধা হয়। এটা তো খুব স্বাভাবিক। একই কথা বারবার বিষয়ের বর্ণনা দিলে সেটা পাঠকের অসুবিধা হয়। সাধারণের জন্য যে বৈজ্ঞানিক সন্দর্ভ, মানে যেটাকে আমরা ইংরেজিতে জার্নাল বলি, সেটাই সন্দর্ভ বলছে। বৈজ্ঞানিক সন্দর্ভ লেখা হয়, তাতে অল্প পরিচিত পারিভাষিক শব্দের প্রথমবার প্রয়োগের সময় তার ব্যাখ্যা, যখন প্রথম ব্যবহার করা হচ্ছে তার একটা ব্যাখ্যা, এবং স্থল বিশেষে ইংরেজি নাম দেওয়া আবশ্যক। কিছু কিছু জায়গায় ইংরেজি নাম দিলেও অসুবিধা নেই। আর যখন বৈজ্ঞানিক সন্দর্ভ বা জার্নালগুলো লেখা হচ্ছে, তখন যদি পারিভাষিক শব্দের একটা প্রথমবার প্রয়োগের সময় যদি একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া হয় যে এর মানেটা কি, তাহলে বারবার সেই ব্যাখ্যার প্রয়োজন আসে না। প্রয়োজন অনুযায়ী শব্দটা ব্যবহার করলেই হলো, শুধু একবার ব্যাখ্যাটা দিয়ে দেওয়া হয়, তাহলে ভালো হয়। কিন্তু পরে শুধু বাংলা পারিভাষিক শব্দটি দিলেই চলে। যে কথাটা বললাম, যে ব্যাখ্যাটা প্রথমে একবার দিয়ে দেওয়া হলো, তারপর পারিভাষিক শব্দটা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থলে ব্যবহার করা হলো। আর ইংরেজি নাম দিলেও জায়গা বিশেষে কোনো অসুবিধা নেই। পরের প্যারাগ্রাফ, আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা বলেছেন। ভেরি ইম্পর্টেন্ট লাইন, খুব আসে, এটা একটা বড় প্রশ্ন হিসেবেও আসে। শব্দের ত্রিবিধ কথা, তিন রকম শব্দের মধ্যে আমরা তিন রকম বিষয়কে বেছে নিই: অভিধা, অভিধা, লক্ষণা ও ব্যঞ্জনা। অভিধা কি না, প্রথমটি শুধু আবিধানিক অর্থ প্রকাশ করে। আবিধানিক, অভিধা, অভিধা থেকে আবিধানিক, মানে যেটাকে আমরা বলি ডিকশনারি বা অভিধান, কেবলমাত্র সেটার অর্থ প্রকাশ করে। যেমন দেশ, এর অর্থ ভারত কিংবা অথবা স্থান। কিন্তু দেশের লজ্জা, এখানে লক্ষণীয় দেশের অর্থ দেশবাসীর, তখন আর দেশ কথাটা থাকবে না। দেশের লজ্জা মানে দেশবাসীর লজ্জা। অরণ্য, এর আবিধানিক অর্থ বন, কিন্তু অরণ্যে রোদন বললে ব্যঞ্জনার অর্থ হয় নিষ্ফল ক্ষেত। যে মুহূর্তে আমরা অরণ্য মানে তো জানি বন, এবার বনে কান্না, এটা তো মানে হয় না। অরণ্যে রোদন কথাটা আমরা কখন ব্যবহার করি না, ব্যঞ্জনা মানে যখন তার ব্যঞ্জনা ব্যাখ্যাটা একটা অন্য রূপ নিচ্ছে, তার মানে হচ্ছে নিষ্ফল ক্ষেত। সাধারণ সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে। উৎপ্রেক্ষা একটা অলঙ্কার, বাংলা সাহিত্যে অলঙ্কার বলে তার বিভিন্ন রূপ রয়েছে।
বৃত্ত অনুপ্রাস অলঙ্কার, ছেকানুপ্রাস অলঙ্কার, উৎপ্রেক্ষা অলঙ্কার, এরকম নানাবিধ অলঙ্কারের কথা আলোচনা এটা পরবর্তীকালে যারা বাংলা নিয়ে পড়ে তারা পড়বে। এটা একটা ভাষাকে সমৃদ্ধ করার, ভাষার একটা অন্য রূপ দেবার, সুন্দর রূপ দেবার একটা পদ্ধতি, এটুকুনি জেনে রাখো আপাতত। তো সাধারণত সাহিত্যে লক্ষণা বা ব্যঞ্জনা, যে ব্যঞ্জনা আমরা দেখে এলাম, যে প্রয়োজন অনুযায়ী কোনো শব্দ আমরা যেভাবে ব্যবহার করছি, যেমন অরণ্যে রোদন মানে নিষ্ফল কেদ। তো লক্ষণা বা ব্যঞ্জনা এবং উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি মানে একটু বাড়িয়ে বলা প্রভৃতি অলঙ্কারের সার্থক প্রয়োগ হতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে ততই ভালো। এগুলো বাংলা সাহিত্যের জন্য, লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি, এগুলো বাংলা সাহিত্যের জন্য প্রয়োজন হবে সাহিত্য লেখার ক্ষেত্রে, কিন্তু বৈজ্ঞানিক বাংলা সাহিত্য মানে বৈজ্ঞানিক সাহিত্য নয়। সেটা বাংলা সাহিত্য বলতে বৈজ্ঞানিক সাহিত্য ছাড়া যে সাহিত্য, সেখানে এই লক্ষণা, ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি এগুলো ব্যবহার করা যেতে পারে, কিন্তু বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে তত ভালো। উপমার কিছু প্রয়োজন হয়, রূপক ও স্থল বিশেষে চলতে পারে। উপমা মানে তুলনা, তুলনা কোথাও কোথাও লাগে, প্রয়োজন হয় বৈজ্ঞানিক সাহিত্য লিখতে গেলেও। ও রূপক, রূপকের আশ্রয় নিয়ে আমরা অনেক সময় লিখি, রূপকও কিছু কিছু জায়গায় চলতে পারে, কিন্তু অন্যান্য অলঙ্কার বর্জন করাই উচিত। আর কোনো অলঙ্কার না আনাই ভালো। ওই প্রয়োজনে উপমা বা তুলনা এবং রূপক কোনো কোনো জায়গায় ব্যবহার করা হলো, ওইটুকুনি যথেষ্ট বৈজ্ঞানিক সাহিত্য লিখতে। তাহলে বৈজ্ঞানিক সাহিত্য লিখতে কিসের দরকার হতে পারে? উপমা, রূপক। কিন্তু অন্যান্য অলঙ্কার দরকার নেই বৈজ্ঞানিক সাহিত্য লিখতে। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, কালিদাসের এই উক্তি কাব্যেরই উপযুক্ত, ভূগোলের নয়। এই লাইনটা তুলেও কিন্তু প্রশ্ন আসে, কার লেখা বা কার উক্তি? না, কালিদাসের উক্তি। এটা কাব্যেই লিখেছেন তিনি, এবং এটা ভূগোলের জন্য নয়। এটা দেখে যদি মনে হয় যে ভূগোলের বিষয়, তা নয়, এটা কাব্যেই কালিদাস ব্যবহার করেছেন। বৈজ্ঞানিক প্রসঙ্গের ভাষা অত্যন্ত সরল ও স্পষ্ট হওয়া আবশ্যক, এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। অর্থাৎ বৈজ্ঞানিক ভাষা যেন সহজ সরল হয়। বৈজ্ঞানিক যে জার্নাল লেখা হোক বা সাহিত্য লেখা হোক, তাতে যত সহজ সরল করে লেখা যায় ততই ভালো। এই পুরো প্যারাগ্রাফটা, এই অংশটা শুরুর থেকে শেষ অবধি যে আমাদের আলংকারিকগণ যে শব্দের ত্রিবিধ কথা বলেছেন, সেগুলি কি কি, হ্যাঁ, সেগুলি কিভাবে ব্যবহার হয়, বৈজ্ঞানিক সাহিত্যে কিভাবে ব্যবহার করা দরকার, এইটা 5 নম্বরের একটা বড় প্রশ্ন। এখান থেকে এই পর্যন্ত খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা এই জায়গাটা থেকে অজস্র প্রশ্ন হয়। আমার প্রত্যেকটা হাইলাইট করা আছে, ব্র্যাকেট করা আছে, দাগ দেওয়া আছে। এই অংশটা একটা 5 নম্বরের প্রশ্ন। বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ প্রায় নজরে পড়ে। সেটি কোন দোষ? না, অল্পবিদ্যা ভয়ঙ্করী প্রবাদটি যে কত ঠিক তার প্রমাণ আমাদের সাময়িক পত্রাদিতে মাঝে মাঝে পাওয়া যায়। অর্থাৎ অল্প জানাটা খুবই বিপজ্জনক। কিছুদিন আগে একটি পত্রিকায় দেখেছি, অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর। এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। সম্পাদকের উচিত অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। অল্পবিদ্যা ভয়ঙ্করী হলে এই ধরনের ভুলগুলো থেকে যায়, যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই। তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই ধরনের লেখা ঠিক নয়, এটার মধ্যে ভুল রয়েছে। তো সেই ভুল পাঠকের পক্ষে অনিষ্টকর, কোনো ভুল তথ্য পরিবেশন করা। তাই সম্পাদকের উচিত ওই যারা অবিখ্যাত লেখক তাদের দিয়ে বৈজ্ঞানিক রচনা প্রকাশ যখন হচ্ছে, তার আগে কোনো অভিজ্ঞ লোককে দিয়ে সেটা যাচাই করে নেওয়া। তাহলে কি দোষ নজরে পড়ে সেটা এই জায়গাটার মধ্যে আছে, এটাও প্রশ্ন
আসে কিন্তু একদম শেষে, এই শেষের লাইনটাও তুলে দিয়ে আসে যে কেন যাচাই করিয়ে নেওয়া দরকার না, সেটা ভুল থেকে যায় বলে। কি ভুল থাকে উদাহরণ দিয়ে 2 নাম্বারের একটা কোশ্চেন এখান থেকে হতে পারে। আমাদের পাঠ আজকের মতন এখানেই শেষ হলো।